ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে কথা বলেন তিনি। এই আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। আর জবাবে ভলকার তুর্ক আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি তারা লক্ষ্য করছেন এবং অবশ্যই এই নির্বাচনে যাবতীয় সহায়তা করতে তারা বাংলাদেশের পাশে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন, নিরাপত্তা এবং শৃঙ্খলা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। এবং এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম। তিনি যুক্ত আছেন আমার সাথে। আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, নির্বাচন, নিরাপত্তা ও শৃঙ্খলা যদি হিসেব করি তাহলে আর মাত্র 28 দিন আছে হাতে নির্বাচনের। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটি একসাথে হচ্ছে। নির্বাচন অনেক চ্যালেঞ্জিং, অনেক মানে একেবারে ভিন্ন প্রেক্ষাপটে, এবং নিরাপত্তা ইস্যুটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ছোটোখাটো হলে পারেও বিভিন্ন জায়গায়, ক্ষুদ্র ক্ষুদ্র হলেও বিভিন্ন জায়গায় নিরাপত্তা বা শৃঙ্খলাজনিত বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। আমি একটু শুরুটাই করতে চাই সুব্রত চৌধুরী আপনাকে দিয়ে আলোচনায়। আমরা আজকেও সন্ধ্যায় সর্বশেষ খবর যেটি দেখেছি সেটি হলো এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলামের যে অফিস, সেই অফিসে হামলার ঘটনা ঘটেছে, সেখানেও গুলি হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং এর আগে আমরা বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনাও দেখেছি। সব কিছু মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়ে বা নিরাপত্তা পরিবেশ নির্বাচনের কেমন আছে বলে আপনার মনে হচ্ছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী? ধন্যবাদ। আসলে এনসিপির যে ঘটনাটা আপনি বললেন না, এটা তো সে বলেছে যে না, এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা পাশেই নিজেদের মধ্যে ইয়ে হয়েছে, এনসিপির সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। আচ্ছা, সেটা সে একটা বক্তব্য দিয়েছে। কাউন্টডাউন শুরু হয়েছে, সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখি শুরু থেকেই দেশে এবং দেশের বাইরে কিছু শক্তি নির্বাচনটা যাতে না হয় এবং নির্বাচনটা পথটা যেন সুশৃঙ্খল না হয়, এবং এখনো পর্যন্ত কিছু শক্তি তারা প্রচার করে যাচ্ছে 12 তারিখে নির্বাচন হবে কিনা। আমরা তো ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম রাজনৈতিক দলগুলো। তো যাই হোক, সরকার শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হয়েছে, ওনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, সম্মানের সাথে সসম্মানে ওনারা চলে যাবেন, এটাই তো আমাদের প্রত্যাশা। তো আমার মনে হয় এইসব ব্যাপারে আর আমাদের নেতিবাচক কথা বলা ঠিক হবে না। নির্বাচন হচ্ছে, আমরা চাই নির্বাচনের নিয়ে কোনো সংশয় নাই। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা হয়, এটা বাংলাদেশে অনেক ঘটনা ঘটে, সবকিছু রাজনীতির মধ্যে নিয়ে আসলে তো মুশকিল। কালকেও যেমন জামাতের একজন কর্মী তার বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার আগে আবার বিএনপির একজন হয়েছে। এগুলো সারা বছর ব্যাপী হয়। তো সবটার মধ্যে রাজনীতি সম্পৃক্ততা খোঁজা ঠিক না। তবে আমরা বলবো, সাগর রুনির বিষয়ে যেমন আমরা বছরের পর বছর কোনো কুলকিনারা করতে পারলাম না, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। তা এখন তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, এখন এইসব ঘটনার মধ্যে তো রাজনীতি দিকে না গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিভাবে আরো শক্তভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারবে সেই জন্য। তা এখন আমি মনে করি আমাদের দেশের বর্তমান প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাবাহিনী, তারা সকলেই তো বলতে আমরা প্রস্তুত, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই এবং সরকারকে সহযোগিতা করতে চাই। এখন রাজনৈতিক দলগুলো তারা তাদের আচার ব্যবহারে এবং এই নির্বাচন কেন্দ্রিক যে ধরনের কর্মকাণ্ডগুলো হবে, সেখানে যেন কোনো ধরনের সহিংসতা না হয়,
বিদ্বেষমূলক কোনো বক্তব্য যেন কারো কাছ থেকে না দেয়। আজকে মির্জা আব্বাস একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির প্রার্থী মির্জা না, আব্বাস। সেটা তিনি তো আমারও বলছেন কথা, আমরা তো দেখতেছি। উদ্দেশ্যমূলক এক্স্যাক্টলি উদ্দেশ্যমূলক এমন বক্তব্য দেওয়া হচ্ছে যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি এবং আসলে তারা মানে তাদেরকে যা সংবরণ বলার করছেন। কথা না, বয়স টয়স মিলিয়ে আর কি আমাদের তরুণরা যাদেরকে নিয়ে আমরা গর্ব করি যে আগামী দিনে তারা কান্নারে হবে, কিন্তু তারা তো লাগামের কথাবার্তা বলতেছে। আমিও লক্ষ্য করেছি এটা। ওনাকে নিয়ে নানান ধরনের বক্তব্য তারা দিচ্ছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে নানা রকম অপতথ্য ছড়ানো হচ্ছে। আবার ওনারাই তো বলেছিল যে আমরা তো 300 আসনে প্রার্থী দেব, আমরা প্রায় 200 আসনে জিতে যাব, এইসব কথা বলছিল না। তো শেষ পর্যন্ত 30টা নিয়েই তো জোটের সাথে গেছে। তো যাই হোক, আমি মনে করি যে এইসব আকাশচুম্বী স্বপ্ন তো আমরাও দেখেছিলাম তোমাদেরকে নিয়ে, তো আমাদের সেই স্বপ্ন তো প্রায় চুরমার করে দিচ্ছ। এখন একটু থামো, নির্বাচন আসছে, নির্বাচনে যাও। যেহেতু সবাই এখন আকাঙ্ক্ষা হয়ে গেছে কিভাবে একটা সংসদ সদস্য হবে বা মন্ত্রী হবে, এগুলো আমি তো মনে করি যে এত উচ্চাকাঙ্ক্ষা ভালো না। রাজনীতির মাঠে একটু থাকতে হয়, লম্বা সময় থাকতে হয়, কিন্তু ওনারা এই লম্বা সময়টা অপেক্ষা করতে রাজি না। এখনই নগদ কিছু পাওয়ার জন্য তারা অস্থির হয়ে, এই অস্থিরতাই হবে কাল। আচ্ছা, আমি আবার নিশ্চয়ই ফিরে আসবো সুব্রত চৌধুরী আপনার কাছে আলোচনায়। যে সেক্ষেত্রে আমি যদি বলি যে তরুণ নেতৃত্বের কথা, নতুন রাজনৈতিক দল, নতুন তাদের বন্দোবস্তের আলাপ আলোচনা আমরা শুনেছিলাম এবং সেই হিসাবে তাদের উপর আমাদের এক ধরনের আস্থা, মানে জনগণের আস্থা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে সেই আস্থা ভঙ্গের কারণ কিংবা নতুন বন্দোবস্তের কি হলো, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই সুব্রত চৌধুরী আপনার কাছে জানতে চাইবো। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনার কাছে চলে যেতে চাই। যে বিষয়টি আসলে মির্জা আব্বাস বলছেন যে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে এবং এক সময় হয়তো বা ধৈর্যচ্যুতি ঘটতে পারে, কারণ দুই দলেই, সকল দলেই তরুণ রক্ত বা এই প্রজন্মের এরা আছে, রাজনীতিবিদরা আছে। তো সেক্ষেত্রে কতক্ষণ সহনশীলতা ধরে রাখা যাবে এবং নির্বাচন পর্যন্ত আমরা একটা অহিংস অবস্থা, পরিস্থিতি দেখতে পাবো, এটা আসলে কতক্ষণ আমরা আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে মির্জা আব্বাস ঢাকা ৮-এর প্রার্থী, উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ঢাকার অবিভক্ত মেয়র ছিলেন, তারপর মন্ত্রী ছিলেন এবং উনি ইয়াং বয়সে রাজনীতি এসেছেন। এখন আসলে উনার আসনে যে ক্যান্ডিডেট, প্রতিদ্বন্দ্বী যে ক্যান্ডিডেট, তিনি বলছেন যে একটি তরুণ দলের, একটি নতুন নবীন দল, এবং ক্যান্ডিডেট যিনি, তিনিও খুব নবীন। তো আমার কেন জানি মনে হচ্ছে যে উনি আসলে মানে একটু উত্তেজক বক্তব্য রাখছেন, যেহেতু মির্জা আব্বাস যদি একটু উত্তেজিত হয় তাহলে উনি সেটা সিম্পেথি হয়তো নিতে পারবেন, যে বলবেন দেখেন যে উনি এখনই সেখানে প্রভাব বিস্তার করছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই, এরকম একটি প্রচেষ্টা আমার মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ওখানকার যে একজন দলের, নবীন দলের, আমি বলবো একদম খুব নবীন দল, সেই দলের একজন ক্যান্ডিডেট, যিনি আমি দেখছি একাধিক বক্তব্য কিন্তু দিয়েছেন উস্কানিমূলক। কিন্তু এখন পর্যন্ত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে মির্জা আব্বাস কিন্তু একদম সহনশীল আচরণ করছেন, উনি কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব দেননি। এখন আমাদের নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সহনশীল আচরণ করতে হবে, কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এগুলো কি আচরণবিধির লঙ্ঘন নয়? এগুলো আচরণবিধির লঙ্ঘন, অবশ্যই লঙ্ঘন। তো আমার মনে হচ্ছে যেহেতু প্রচার প্রচারণা এখনো শুরু হয় নাই, 22 তারিখ শুরু হবে, আমার মনে হচ্ছে হয়তো যদি এরকম চলতে থাকে, আমার ধারণা হয়তো ওই আসনে যে প্রার্থী রয়েছেন তিনি হয়তো সেই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আনবেন, যেটি হয়তো যে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন যদি হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন। এটা কি নির্বাচন কমিশনের চোখে পড়ছে না? কারণ সোশ্যাল মিডিয়াতে তো ভেসে বেড়াচ্ছে, এখন তো সকল তথ্য ইথারে ভাসছে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের দেশে হয় কি, মানে আমাদের দেশের সংস্থাগুলো নিজে থেকে কোনো কিছু তারা অ্যাকশনে যায় না যতক্ষণ না পর্যন্ত সেটা সুনির্দিষ্ট অভিযোগ না দেওয়া হয়। এখন যদি নির্বাচন কমিশন যায় তাহলে হয়তো ওনারা ওই পক্ষ আবার তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে যে উনি সুমোটো, মানে আমরা আইনি ভাষা বলি যে সহযোগী কেন উনি এটা গেল। এই জন্য হয়তো বা মির্জা আব্বাস সাহেব বা বিএনপি থেকে হয়তো এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, আমরা আশা করি। কারণ এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, আমরা আগেই বলেছেন সুব্রত স্যার, যে সারা বাংলাদেশের নির্বাচনটাকে আটকানোর জন্য কিন্তু বিভিন্ন প্রক্রিয়া চলছে। আমার কাছে একটি নিউজ রয়েছে যে আজকেও হাইকোর্টে একটি মামলা ফাইল হয়েছে, রিট মামলা ফাইল হয়েছে যেন এই নির্বাচনটা না হয়। আমি যদিও এখন অফিসিয়ালি বলছি না, এটা একটা নাকি আজকে পর্যন্ত একটা এরকম তথ্য আছে, তার মানে এখনো কিন্তু সক্রিয় একটা চক্র, যে নির্বাচনটা কিভাবে পিছিয়ে দেওয়া যায়, এই দেশটা কিভাবে অস্থিতিশীল করে দেওয়া যায়, এই দেশটাকে আমরা
যে সহনশীল রাখতে চায় নির্বাচন, এটি গত 17 বছরের যেই আন্দোলন ছিল বিএনপির নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষদের, সেই আন্দোলনের কিন্তু একটি চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা অবশেষে নির্বাচন দিতে রাজি হয়েছেন এবং এখন পর্যন্ত আমি মনে করি 2-3টি ঘটনা ঘটেছে। আশা করব যে এই সরকার এবং নির্বাচন কমিশন এটাকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন, আইন শৃঙ্খলা, এবং যেন কোনো কুচক্রী মহল এই নির্বাচনে যদি বানচাল করতে না পারে। এবং একই সাথে আমি সকল দলের প্রার্থীদেরকে বলবো সহনশীলতার আচরণ পরিচয় দিতে, যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে আসবে এবং এই বাংলাদেশের একটি উন্নয়নের ধারায় নিয়ে যাবে। আমাদের সাথে যে দেশগুলো স্বাধীন হয়েছিল তারা আজকে কোথায়, আমরা আজকে কোথায়, কেন? কারণ হচ্ছে আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার ব্যাহত হয়েছে। এই ব্যাহতটা যেন না হয়, এই নির্বাচনটি আমাদের দেশের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন হতেই হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন। অবশ্যই আপনি আহ্বান জানিয়েছেন, অবশ্যই আহ্বান নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো পর্যন্ত পৌঁছবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আবারও আলোচনায় ফিরতে চাই। সেটি হলো যে আপনি বলছিলেন যে আমরা তো ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম, কিন্তু এই যে একটা দীর্ঘ সময় ধরে সংস্কার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের আসলে কোন দিকটি আমরা দেখতে পেয়েছি, কোন জায়গাতে সংস্কারটা হয়েছে পার্টিকুলারলি, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, সংস্কার তো আকাশচুম্বী স্বপ্ন তো আমাদের দেখিয়েছে। যাই হোক, এটা গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল, শুরু হয়েছিল বৈষম্য বিরোধী, কিন্তু পরে এটা এক দফাতে গিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা সংস্কারের কমিটমেন্ট কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো দিয়েছি, জনগণেরও এটা প্রত্যাশা। তো সরকার তো অনেকগুলো কমিশন করেছে এবং সব কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু কোনো কমিশন তো এখন চোখের সামনেই নাই। ওগুলো তো কি বলা যায়, অন্তরালে পাঠিয়ে দেওয়া যায়। নারী কমিশন কোনো আলোচনা নাই, পুলিশ কমিশন কোনো আলোচনা নাই, গণমাধ্যম কমিশন আলোচনা নাই, এমনকি টিআইবি ইফতেখারুজ্জামান তিনিই তো বলছে যে কি হলো, আমাদের তো কলা হ্যাঁ দেখানো হয়ে গেল আর কি, এইসব কথা বলেছেন। তারপরেও আমি বলবো মন্দের ভালো, আমাদের বিচার বিভাগের যে সংস্কার, এটা মোটামুটিভাবে আমাদের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, তার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা বিচারপতি নিয়োগে আইন, এটা 54 বছরে করা হয় নাই, সেটা করা হলো, এবং মেধার ভিত্তিতে যাচাই বাছাই করে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরে নিম্ন আদালতের বিচারপতিদের ট্রান্সফার থেকে শুরু করে প্রমোশন, তাদের চাকরি সংক্রান্ত যত বিষয় আছে সব কিছু এখন সুপ্রিম কোর্টের হাতে চলে আসছে। এখন সুপ্রিম কোর্ট একটা সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং আর্থিক যে স্বাধীনতা সেটাও এখন চলে আসছে। এটা একটা বিরাট সাকসেসফুল বিষয়। অথচ আমরা আইনজীবীরা ফ্রম ডে ওয়ান আমরা আন্দোলন সংগ্রামে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেছি এবং বিখ্যাত লয়াররা এইসব আন্দোলনে ছিল। ডক্টর কামাল হোসেন, ইশতিয়াক আহমেদ, আমিরুল ইসলাম, খন্দকার মাহমুদ্দিন আহমেদ, শামসুল হক চৌধুরী, এইসব নাম বলতে হয় আমাদের, তাই না? আমরা দীর্ঘ সময়, তারপরে মাজদার হোসেনের একটা মামলা, সেই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতার জন্য হাইকোর্টের রায় পেলাম, সেটার বিরুদ্ধে আবার গভর্নমেন্ট গেল, গভর্নমেন্ট সেটা নিয়ে নানা রকম কি বলবো একটা থামসা তৈরি করেছিল আর কি। এক পর্যায়ে তো ওয়াপ মিয়া যিনি ভারপ্রাপ্ত, তিনি তো আমাদেরকে থামিয়ে দিল যে আর বলতে হবে না, অনেক হয়েছে। তার মানে সরকার যেভাবে চাইছে উনি সেভাবে একটা রায় দিয়ে চলে গেছে। তো তাতে কি হইলো, দিন শেষে ওনারও বদনাম হলো, কিন্তু আমরা তো করলাম পরিবর্তনের মধ্য দিয়ে, আমরা তো সেটা পেয়েছি। এইখানে একটা ভালো দিক আছে। আর কিছু বিষয় আছে আমি বলবো ভাই, এগুলো আপনারা অর্ডিন্যান্স দিয়ে করে ফেলতে, যে পুলিশ সংস্কার কমিশন, এইখানে একটা আমলাদের নিয়ে কেন আপনি করতে, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, অনেকটা আমলা নির্ভর করে ফেলতেছে। সেখান থেকে বের হতে হবে, তা নাহলে তো কোনো সংগঠনের স্বাধীনতা থাকবে না। আমাদের পাবলিক সার্ভিস কমিশন, বিশেষত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, এবারও যে প্রক্রিয়া হয়েছে এটা আগের প্রক্রিয়াই হয়েছে, তাই না? এখন শেষ পর্যন্ত তারা কি উপহার দেবে আমরা অপেক্ষা করতেছি ভালো কিছুর জন্য। এবং অনেকেই তো বলছেন আসলে খুব বেশি পার্থক্য আছে বলে মনে করছেন না অনেকেই। আপনারা কি ভাবছেন নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন কমিশনের বর্তমান অবস্থা নিয়ে? এবং আমরা জানি বাহরাইনে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি ঘটনা ঘটেছে, এই ঘটনাটি আসলে নির্বাচন কমিশনের আরো কতটুকু সজাগ হওয়া দরকার সে বিষয়টি নিয়ে নিশ্চয়ই বিরতির পর ফিরে এসে আলোচনা করব। দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকে একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন নিরাপত্তা শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম। আমার অতিথিরা আমার সাথে যুক্ত আছেন। এই অংশে চলে যেতে চাই সুব্রত চৌধুরী, আপনার কাছে শুরু করি আলোচনাটা। সেটা হলো যে নির্বাচন কমিশনের ভূমিকা বা নির্বাচন কমিশনের যে কাজ বা নির্বাচন কমিশনের আরো কতটুকু সচেতন হওয়া প্রয়োজন এই নির্বাচনগুলোকে নিয়ে, কারণ দুটি নির্বাচন একদিনে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন 2026। সেক্ষেত্রে বাহরাইনের যে ঘটনাটি ঘটেছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে, এটি কি আসলে নির্বাচন কমিশনের উদাসীনতা আমরা বলতে পারি কিছুটা, নাকি তাদের আর একটু সজাগ হওয়ার প্রয়োজন ছিল? নির্বাচন কমিশন আমরা গঠন করলাম, তারা তো সকলেই নতুন, নির্বাচন সম্পর্কে পরিচালনার ক্ষেত্রে তাদের তো অভিজ্ঞতা নেই। তারপরে মাঠ প্রশাসনে যাদেরকে আমরা দিলাম, আমরা বলেছিলেন যে তোমাদের নির্বাচনী কর্মকর্তাদের দাও, তারা বললো আমাদের লোকের অভাব। আবার ঘুরে ফিরে সে ডিসির হাতে চলে গেল। এখন এই সমস্ত ডিসি তো নতুন, এদেরও তো অভিজ্ঞতা নাই। না হলে রিটার্নিং অফিসাররা যেভাবে বাতিল করেছে ছোটখাটো বিষয়, এটা তো দরকার ছিল না। শত শত প্রার্থিতা বাতিল। আজকে দেখেন 7-8 দিন ধরে তারা আপিল শুনতেছে এবং প্রত্যেকটা 1-2 মিনিটে এলা হয়ে যাচ্ছে। কিছু ঘটনা আছে অন দি স্পট করা যায়, আপনার সই করেন নাই করতে পারেন, তারিখ নাই করে দিতে পারেন, নামের ভুল আছে করে দেবেন, প্রস্তাবকের ভোটার নাম্বার ভুল আছে, এগুলো অন দি স্পট করা যায়। তারা সেসব কাজ না করে খুব স্ট্রিক্ট ওয়েতে করতে গেছে। এখন সবাই গিয়ে আপিলে প্রত্যেক দিনে দেখেন 90% এলাও হয়ে যাচ্ছে। এটা তো একটা বিড়ম্বনা। এত বড় একটা নির্বাচনকে সামনে রেখে তোমাদের তো অনেক প্রস্তুতির বিষয় আছে, এখনো পর্যন্ত তুমি নির্বাচনী কর্মকর্তাদেরকে ট্রেনিং দিতে পারো নাই, প্রিসাইডিং অফিসারদেরকে ডেকে ট্রেনিং দিয়ে, এগুলো কবে হবে আর? সুতরাং আমার মনে হয় অনেক সময় তারা নষ্ট করে ফেলেছে। বিশাল ব্যাপার, এটা বিশাল কর্মযজ্ঞ, সেটাও ঠিক। তো কথা হচ্ছে যে আমরাও তো তাদেরকে নানা রকম ওয়াচের মধ্যে রেখেছি, যে কোন দিকে যাচ্ছে, কোন দিকে হেলে পড়ছে, কোন দিকে দুলে পড়ছে। সবসময় বলছি না, জামাত একবার দেখা করে আছে, বিএনপি 2বার দেখা করে আছে, আবার ছোটখাটো দলগুলো তারও গিয়ে তাদের দাবি তো কিছুদিন তো চললো যে রেজিস্ট্রেশন নিয়ে, এনসিপি রেজিস্ট্রেশন পাচ্ছে না কেন, কলি কি পাবে না শাপলা পাবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো শুধু হাইকোর্ট থেকে অর্ডার যাচ্ছে এদের দিয়ে দাও দিয়ে দাও, কিন্তু অধিকাংশই দেখা যাচ্ছে যে তাদের চাহিদা মোতাবেক শর্ত পূরণ হয় নাই। তারপরেও তো হাইকোর্টে অর্ডার দিয়ে দিচ্ছে গৈরহ। ঠিক আছে, তো তোমরা একটু কম সময় করে এটাকে দিয়ে। আরেকটা দেখলাম না, ওই যে তারেক আর কি, তারেক, হ্যাঁ, তারেকের পার্টিটা নিয়ে কি ধরনের। তো এখন আপনি কাজটা করবেন কখন? আপনার ওই বিল্ডিং এর ভিতর যদি সারাক্ষণ একটা অস্থিরতা থাকে, আবার কিছু ওই যে মব তো এখনো যায় নাই, কিছুদিন পর পর দেখবেন যে আমাদের তরুণরা ওইদিকেই ছুটছে, নানা রকম দাবি দাবি উত্থাপন করছে, এরে ধরো, ওরে মারো, ওরে কাটো, তাই না? একটা অস্থিরতার মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে। তা আমি বলি এইবারকার নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। প্রধান উপদেষ্টা বলেছেন শতাব্দীর সেরা নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, হ্যাঁ, এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তো সেটা করতে গেলে আমরা বলেছি আর মাত্র 28 দিন আছে, অনেক কাজ তাদের করার বাকি আছে। এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালট করলাম। এটাও আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা রাজনৈতিক দলগুলো দাবি করেছি, আর বাইরে প্রবাসে আমাদের ভাইরা আছে তাদের জন্য। এটা একটা ভালো কাজ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকারগুলো তো এটা করতে পারে নাই। তো তারা যখন করেছে, তাহলে এখানে তো এক্সপার্ট দেওয়া দরকার। কেন আমি নানা রকম প্রশ্নের সম্মুখীন হব? এখানকার ব্যালট কিভাবে ওখানে চলে যায় সেটা আবার পাবলিকলি শো করানো, তো এগুলো তো আপনাকে জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশন, তাই না? এবং আপনার জবাবদিহিটা তো গ্রহণযোগ্য হতে হবে, যেন তেন ভাবে একটা বলে দিলে তো হবে না। না, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে অতি উৎসাহে হয়তোবা কেউ ভিডিও করে ছেড়ে দিয়েছে ক্লিপটা, এবং আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে হতো একজনের চিঠি আরেকজনের কাছে পৌঁছে দিতাম, ঠিক এরকম ভাবে হয়তোবা জিনিসটা এরকম ভাবে হয়ে গেছে। আমি বলবো বিএনপি এত বড় রাজনৈতিক শক্তি, জনসমর্থন, এবং তারা কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, এত বড় একটা নির্বাচন হচ্ছে এতদিন পরে, তুমি প্রত্যেকটা বিষয় ওয়াচে রাখতে হবে না এখানে কি হচ্ছে। বিএনপি একটা বড় শক্তি, হ্যাঁ, বিএনপি একটা বড় শক্তি। সুব্রত চৌধুরী, আমি একটু নজরুল ইসলাম ছোটনকে এই অংশে সময় দিতে চাই, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, বিএনপি একটা বড় শক্তি, এটা মানে ঠিক এখনকার প্রেক্ষাপটে আমরা তো এটা ধরেই নিতে পারি। সেক্ষেত্রে বিএনপি মানে নির্বাচনে হ্যাঁ ভোট
প্রচার করছে না, এ ধরনের এক ধরনের অভিযোগ আছে বিএনপির উপরে। কিন্তু আমরা দেখেছি যে দলের মহাসচিব, দলের চেয়ারম্যান সকলেই হ্যাঁ ভোট নিয়ে কথা বলছেন এখন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে প্রচারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মানে কি ধরনের ভূমিকা পালন করছে এবং সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, মানে আমি যদি বুঝাতে পেরে থাকি যে সংস্কারের ক্ষেত্রে বিএনপি সংস্কারপন্থী দল নয়, এরকম অভিযোগ বারবার কেন দেয়া হয়? দেখুন, বিএনপি কিন্তু নজরুল ইসলাম খানের নেতৃত্বে তাদের যে নির্বাচন বিষয়ক যে কমিটি, সেই কমিটিতে কিন্তু তারা অলরেডি মিডিয়াতে ঘোষণা করে দিয়েছে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপিকে একটি দল বা একটি গোষ্ঠী আমি বলবো যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা উস্কানিমূলক বক্তব্য দেয়, তারা বলছেন বিএনপি নাকি এই গণভোটে না আর পক্ষে, কিন্তু এটার কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারেনি। বিএনপি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে তারা হ্যাঁ ভোটের পক্ষে, এবং এই সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে দু একটি জায়গায় বিএনপি তাদের যে মত ছিল তারা সেখানে বলেছে, স্পেসিফিক বলেছে, কিন্তু ওভারঅল এই গণভোটের পক্ষে বিএনপি সেটি অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি দুইটি দল তারা কিন্তু বলছে বিএনপি নাকি না ভোটের বিপক্ষে, মানে না ভোটের বিপক্ষে, তারা না ভোটের। আর আমি একটু পিছনে যেতে চাই, ইলেকশন কমিশনের যে ব্যালট নিয়ে আপনি দেখবেন বাহরাইনে, আপনি বলছিলেন যে বাহরাইনে কিন্তু একটি ব্যালট বিতর্ক অলরেডি কিন্তু দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের যে প্রশ্নবিদ্ধ সেটা কিন্তু অলরেডি কিন্তু তারা প্রশ্নবিদ্ধতা দেখা দিয়েছে এখানে, যে এতগুলো ব্যালট একজনের কাছে কিভাবে গেল। এখন বাংলাদেশে প্রথমবারের মতো যেটি বলছেন যে পোস্টাল ব্যালট, এখন পোস্টাল ব্যালটে আমার কতজন অ্যাপ্লিকেশন করলো সারা পৃথিবী থেকে, আর আমি কতগুলো ব্যালট পাঠাইলাম, কতগুলো ব্যালট ছাপাইলাম, এই জায়গাটাই কিন্তু আমার মনে হচ্ছে একটি সন্দেহ থেকেই যায় যদি এটি একদম স্ক্রুটিনি না করা হয় ইলেকট্রনিক ভাবে, যেহেতু একটি ইলেকট্রনিক বিষয়। এই জায়গাটা একটি যেটা অলরেডি বিতর্ক দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেটি সয়লাভ হয়েছে। আরেকটি বিষয় আপনি দেখবেন যে ব্যালটে বাংলাদেশে নিবন্ধিত দল, আমি যদি ভুল না বলি, 119টি প্রতীক আছে। আমার মনে হয় সবগুলো দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে না, কিন্তু নির্বাচন কমিশন সকল দলের প্রতীকগুলোকে কিন্তু ইলেকশন ব্যালট পেপারে রেখেছেন। এবং ইন্টারেস্টিংলি দুটি তিনটি দলকে বিশেষ সুবিধা দেওয়া যায়, আমি বলবো যে তারা কিন্তু ব্যালটের একেবারে টপে তাদের না ইয়েগুলো, আপনি যদি ব্যালট পেপারটা দেখে থাকেন আপনি দেখবেন যে ব্যালটের মার্কারগুলো কিন্তু একদম উপরে। পক্ষান্তরে বিএনপির যে ধানের শীষ সেটাকে কিন্তু এমনভাবে রাখা হয়েছে মাঝখানে, এবং ভাঁজ করলে সেটি ভাঁজের মধ্যে পড়ছে। আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের এখানে যারা আছেন, এটা আমার মনে হচ্ছে একটি খুবই সন্দেহজনক, উদ্দেশ্যপ্রণোদিত আমি বলবো যে তাহলে কেন এভাবে হবে। এখন অনেকেই বলছেন যে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যে বিতর্ক করছেন যে এটা অ্যালফাবেটিক্যালি আসছে, তাহলে অ্যালফাবেটিক্যালি আসলে যদি একটা পেজে যদি আপনি 14টি ভার্টিক্যাল লাইন করেন, আরেকটাতে গিয়ে দেখা যাচ্ছে 10টি, আপনি একটাতে রাখলেন বোধহয় 49টি, একটাতে রাখলেন 70টি, কেন? এই বিষয়ে আমি স্ট্রংলি বলছি যে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধতা দেখা দিয়েছে। অলরেডি বিএনপির প্রতিনিধি দল কিন্তু তারা নির্বাচন কমিশন দেখা করেছেন যে এই বিষয়টি সুরাহা কি হয় সেটা আমরা দেখব, কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন কিছুটা হলেও আমার মনে হয় প্রশ্নবিদ্ধ হয়েছে। মানে ব্যালটের ভাঁজের মধ্যে ধানের শীষ পড়ে গেছে, কেন পড়বে, কি জন্য পড়লো? এবং আপনি এক পাতায় রাখলেন কিছু সংখ্যক, আপনি সমান করতে পারতেন, আপনি সেটা করেননি, আপনি কম বেশি করলেন, কেন? বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য। যেই দলটি আজকে, এই বিশেষ দলটি কে, একটু একটা বিরতির পর এসে জানবো এই বিশেষ দলটি কে, কাকে আসলে সুবিধা দিতে চাইছে নির্বাচন কমিশন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অন্য কেউ। একটা বিরতির পর ফিরে এসে জানবো। দর্শক থাকুন দেশ সাম্প্রতিক। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আছি, নির্বাচন নিরাপত্তা শৃঙ্খলা নিয়ে কথা বলছি। আমি আলোচনায় শুরুতেই চলে যেতে চাই এবং এই অংশে অবশ্যই নজরুল ইসলাম ছোটন আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই অংশে, এবং খুব সংক্ষেপে আপনি বিশেষ একটি দলকে সুবিধা দিতে ধানের শীষ ব্যালটের মাঝখানে এমনটাই বলে আপনি ইঙ্গিত করেছেন, কিন্তু আমরা বিভিন্ন সময় অভিযোগ পাচ্ছি যে প্রশাসন কোনো একটি দলের দিকে হেলে পড়েছে, এভাবে কাজ করছে, এমনটা এনসিপির নেতারা অভিযোগ তুলেছে। কিংবা আমি যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলি, তিনি বলছেন যে কোনো একটি দলকে কেবলা মেনে কাজ করছে নির্বাচন কমিশন বা প্রশাসন, এটি নির্বাচনের জন্য অশনি সংকেত বলে তিনি অভিহিত করেছে। আপনি একটি বিশেষ দলের কথা বললেন যাকে সুবিধা দিতে যাচ্ছে ভিন্নভাবে, সেই দলটিকে দেখুন অভিযোগ করেছে সেটা কিন্তু ওনারা কি বলছেন যে একটি প্রশাসন থেকে হেলে পড়েছেন। যাই হোক, ওই হেলে পড়া যদি হয় তাহলে আপনি যদি ব্যালট পেপারটা দেখেন তাহলে এখন দেখবেন যে দলটি অভিযোগ করেছেন দেখবেন যে সেই দলের প্রতীকটি কিন্তু সবার উপরে চলে গিয়েছে। আচ্ছা, তাহলে তাদের এই বক্তব্যটা আর গ্রহণযোগ্য হচ্ছে না। এখন প্রশাসন যদি একটি বিশেষ দলের দিকে হেলে পড়ে, সেই দলটি যাদেরকে ইঙ্গিত করা হচ্ছে সেই দলটি গত 17 বছর নিগৃহীত, তাহলে সেই দলের যা গত 3টি সরকার যেই নিয়োগ হয়েছে বাংলাদেশ, আমরা যেটি দেখেছি দলীয়করণে এমন পর্যায়ে নিয়ে গেছিল, সেখানে সব তো ওই দলেরই লোক ছিল। তাহলে সেই দল এখন প্রশাসনে যারা আছেন
তারা কি এই দল করেন? তারা তো এদের এই যুক্তির কোনো ভিত্তি নেই। যদি এমন হতো যে 5 বছর পর ইলেকশন হয়েছে, বিএনপি ক্ষমতায় ছিল, তাহলে বিএনপির লোকজন এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাদের বিভিন্ন পদে রয়েছেন, তারা যে অভিযোগটি করছেন এই যদি একেবারে ভিত্তিহীন। এটি হচ্ছে শুধুমাত্র রাজনীতির মাঠে এটি গরম করার জন্য, যে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য, যে এই একটি অভিযোগ তারা এনেছেন যেটার কোনো ভিত্তি নাই। আর যেটি বলছেন যে একটি দলের দিকে কেবলা, হ্যাঁ, এখন বিএনপি একটি বড় বৃহৎ রাজনৈতিক দল, সেখানে জনাব তারেক রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেখানে আমাদের গণতান্ত্রিক রাজনীতির দেশে যেই দেশগুলো থাকে, তার সহযোগী বন্ধু দেশ বলি বা উন্নত দেশগুলো, তারা সকলে আসে, এটা একটা শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার। উনি 17 বছর নির্বাসিত ছিলেন, নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে এসেছেন, এখন দলের হাল ধরেছেন, সামনে ইলেকশন, শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যতার জন্যই সবাই গিয়ে দেখা করছেন, এটি অন্য ছাড়া অন্য কিছু বলে আমি আর কিছু মনে করি না। অবশ্যই তিনি আসলে আমরা যদি বলি যে তিনি সব শ্রেণীর মানুষের সাথে, আজকে রিকশা ভ্যান চালকদের যারা আছে, হ্যাঁ, তাদের সাথেও তিনি দেখা করেছেন। আমি ধন্যবাদ নজরুল ইসলাম ছোটন। আমি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে চলে যেতে চাই এবং খুব সংক্ষেপেই আসলে জানতে চাই, 5ই আগস্টের পর রাজনীতিতে আমরা যে এক ধরনের পরিবর্তনের আশা করেছিলাম, গুণগত মান পরিবর্তন হবে রাজনীতির, সেটি কি হয়েছে কিনা? না, এত হতাশ হবার কি আছে? এই যে বিএনপি সংস্কারের কথা তো কোনো রাজনৈতিক দল চিন্তাও করে নাই। তারা তো ভিশন 2030 বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার আগে তো এটা দিয়ে গেছে জাতির সামনে, তারপরে তারা 27 দফা দিয়েছে, এগুলো সব সংস্কারের পরে আমরা যখন সম্পৃক্ত হলাম 31 দফা দিয়েছে। এর থেকে আর ভালো সংস্কার কি হইতে পারে? 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এগুলো তো আমরা বলেছি। এমনকি দলের মধ্যেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তভাবে অনুসরণ করার কথা বলেছি, এবং নির্বাচনী ইস্তাহার যেটা দেবে সেটা যেন পালন করা হয়, তার জন্য প্রতিনিয়ত এটাকে পাতা উল্টিয়ে দেখতে হবে যে 100 দিন হলো আমি কি করলাম, আরও 100 দিন গেল কি করলাম। অতীতে তো আমরা দিন বদলের কর্মসূচি দেখেছি, কেউ কোনোদিন খুলেও দেখে নাই। অনেক শুভচন সেখানে ছিল, অনেক আকাশচুম্বী কর্মসূচি ছিল, তো সেটা কি কোনো কার্যকর হয়েছে? ইয়েস, আমাদের গত 54 বছরে আমাদের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতৃত্ব আমরা জনগণের কাছে যে ওয়াদাবদ্ধ ছিলাম সেটা আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি, এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা। সুতরাং আমাদের সামনে 71-এ একটা সুযোগ ছিল, আমরা সেটা করতে পারি নাই, 90-তেও ছিল, করতে পারি নাই, তারপর আবার 111 এসে গেল, এর মধ্যে 17 বছর একটা স্বৈরাচার, মানে এটা কি বিশ্ব নিন্দিত স্বৈরাচার চলে আসলো। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আর বেশি কিছু আমরা আশা করি, যদ্দূর করেছেন ভাই এনাফ। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের কাজ করতে দেন, একটা সুষ্ঠু নির্বাচন, এবং রাজনীতিবিদদের হাতে ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ সুব্রত চৌধুরী এবং নজরুল ইসলাম ছোটন, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। ধন্যবাদ আপনাদের।